চারিদিকে বন্ধ পড়ে থাকা কারখানা, গভীর নিস্তব্ধতা ছড়িয়ে আছে। সর্বত্র বন্ধ হয়ে যাওয়া ফ্যাক্টরি আর অফিস। এই ছবিগুলো নিশ্চয় আপনার হৃদয় কাঁপিয়ে দিচ্ছে। আজ আপনি আমেরিকাকে বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশ হিসাবে দেখেন, কিন্তু 1920 দশকের শেষ কয়েক বছর এবং নিস্তব্ধ হয়ে যাওয়া 30-এর দশকের শুরু সেই সময়ের কথা বলে, যখন আমেরিকা তার গ্রোয়িং টোয়েন্টিজকে ধীরে ধীরে নিভে যেতে দেখছিল। এই সময় আমেরিকায় এক নতুন শব্দের জন্ম হয়, গ্রেট ডিপ্রেশন। হ্যাঁ, এটাই সেই গ্রেট ডিপ্রেশন যার কারণে আমেরিকা ও আরো অনেক দেশ প্রায় পুরোপুরি 100 বছর পিছিয়ে পড়ে গিয়েছিল। আমেরিকায় পরিস্থিতি এতটাই খারাপ হয়ে গিয়েছিল যে বিনামূল্যে কফি আর ডোনাট পাওয়ার জন্য মানুষ ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকতো। সরকারি ও পৌর কর্মচারীদের অনির্দিষ্টকালের জন্য বরখাস্ত করা হয়েছিল। চারিদিকে ছিল দুর্দশা আর হতাশা। শেষ পর্যন্ত কি ছিল এই গ্রেট ডিপ্রেশন, যা ইতিহাসের গতিপথ বদলে দিল এবং আমেরিকার মতো দেশের কোমরকে ভেঙে দিল। 1910 সালে ব্রিটেন ছিল বিশ্বের সুপার পাওয়ার। ইউরোপের মাত্র কয়েকটি দেশই তখন অর্ধেক পৃথিবীর উপর রাজত্ব করত এবং আমেরিকা ধীরে ধীরে একটি শীর্ষস্থানীয় শিল্প শক্তি হিসেবে উঠে আসছিল। সবকিছু প্রায় ঠিকঠাকই চলছিল। তখনই হঠাৎ 28 জুলাই 1914 সালে ইউরোপীয় দেশ অস্ট্রিয়া বসনিয়ায় তাদের রাজকুমারের হত্যার অভিযোগে সার্বিয়ার উপর আক্রমণ করে বসে। অন্যদিকে সার্বিয়া আকারে ছোট দেশ হওয়ায় যুদ্ধের জন্য রাশিয়ার কাছ থেকে সাহায্যকে চেয়ে নেয়। রাশিয়া, জার্মানি, ইতালি প্রভৃত দেশের এই যুদ্ধে জড়িয়ে পড়ার নিজস্ব কারণ ছিল এবং এক দেশের সঙ্গে অন্য দেশের চুক্তিও ছিল। বড় বড় দেশ যুদ্ধে জড়িয়ে পড়ায় প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়ে যায়। সারা ইউরোপ যুদ্ধে জড়িয়ে পড়ায় সেখানকার উৎপাদন বন্ধ হয়ে যায় এবং তাদের অর্থনীতি ভেঙে পড়তে থাকে, যার প্রভাব পড়ে গোটা বিশ্বের উপর। এমনকি ইউরোপের উপনিবেশগুলোও না চাইলেও যুদ্ধে জড়িয়ে পড়ে, যার প্রভাব তাদের অর্থনীতিতেও পড়ে। ইউরোপে তখন খাদ্য সামগ্রী, কাঁচামাল ও অস্ত্রের প্রয়োজন ছিল, যা তারা নিজেরা তৈরি করতে পারছিল না। এই সুযোগটাকেই কাজে লাগায় আমেরিকা। আমেরিকা নিজের দেশে খাবার, জিনিসপত্র ও অস্ত্র তৈরি করে ইউরোপে পাঠাতে শুরু করে। আমেরিকায় নতুন নতুন কারখানাও খুলতে থাকে, মানুষের কর্মসংস্থানও বাড়ে এবং দেশের অর্থনীতিও বাড়তে থাকে। আমেরিকার মোট রপ্তানি 1913 সালে যেখানে ছিল $2.4 বিলিয়ন, তা 1917 সালে বেড়ে দাঁড়ায় $6.2 বিলিয়ন। আমেরিকার ধনী লোকেরা এই যুদ্ধে ভালো লাভ করে। আমেরিকার বড় বড় কোম্পানির মুনাফা প্রায় 10 গুণ বেড়ে যায়। আমেরিকার শিল্প ও সরকার তখন বুঝে গিয়েছিল যে যুদ্ধ একটি বড় মুনাফার ব্যবসা, তাই তারা অস্ত্র উৎপাদন আরো বাড়িয়ে দেয়। 1918 সালে যুদ্ধ শেষ হলে পুরো ইউরোপ ধ্বংস হয়ে যায়, কিন্তু ততদিনে আমেরিকা সব থেকে শক্তিশালী হয়ে ওঠে। তাই আমেরিকা যুদ্ধ বিধ্বস্ত দেশগুলোকে ঋণ দিতে শুরু করে এবং বদলে তাদের কাছ থেকে সোনা বন্ধক হিসাবে নিতে থাকে। আমেরিকায় তখন সবারই কাজ ছিল, বড় বড় কারখানা খুলছিল, বড় বড় ধনী লোকেরা সেখানে এসে বিনিয়োগ করতে লাগলো। এর ফলে মানুষের হাতে টাকা আসতে থাকে এবং তাই তারা বাজার থেকে জিনিসপত্র কিনতে শুরু করে দেয়। সেই সময় বাড়ি ও গৃহস্থালীর জিনিস কেনার জন্য এবং বিনিয়োগের জন্য ব্যাংক বড় বড় ঋণ দিতেও শুরু করে দেয়। এই সময়কালের মধ্যেই নতুন নতুন ব্যাংক খুলতেও শুরু হয়ে যায়। আমেরিকার উন্নয়ন খুব দ্রুত হচ্ছিল, প্রতিটি ক্ষেত্রেই বিপ্লব ঘটছিল। 1920 সালকে আধুনিক যুগের সূচনা বলা হয়। 1920 থেকেই আমেরিকার গ্রোয়িং টোয়েন্টিজের যুগ শুরু হয়ে যায়। মানুষের হাতে টাকা আসায় তারা নতুন নতুন জিনিস কিনতে থাকে, এর ফলে বাজারে চাহিদাও বাড়তে থাকে। কোম্পানিগুলো বড় হতে থাকায় তাদের শেয়ারের দামও বাড়তে থাকে এবং মানুষেরা স্টক মার্কেটের মধ্যে বিনিয়োগ করতেও শুরু করে দেয় এবং এই সময়কালের মধ্যে মহিলারা ভোটাধিকার পায়। মানুষের জীবনে অটোমোবাইল, টেলিফোন, সিনেমা, রেডিও ও বৈদ্যুতিক পণ্যের ব্যবহার বেড়ে যায়। মানুষ জিনিস কেনা ও স্টক মার্কেটে টাকা লাগানোর জন্য ব্যাংক থেকে ঋণ নিতে শুরু করে এবং অল্প সময়ের মধ্যে ব্যাংকের সংখ্যাও বেড়ে যায়। এই জন্যই 1939 সাল পর্যন্ত আমেরিকার 17,583টি স্টেট ব্যাংক এবং এর সাথে 8,150টি ন্যাশনাল ব্যাংক খুলে যায়। আজ যে ইএমআই সিস্টেমটি দেখা যায় সেটিও তখন আমেরিকার মধ্যে শুরু হয়। 1923 সালে আমেরিকার শেয়ার বাজার উঠতে শুরু করে এবং লাগাতার বাড়তেই থাকে। স্টক মার্কেট প্রতি বছর দুগুণ লাভ দিচ্ছিল, তাই মানুষ বেশি করে টাকাকে শেয়ার বাজারের মধ্যে বিনিয়োগ করতে থাকে। মানুষেরা বাড়িকে বন্ধক রেখে ব্যাংক ও স্টক ব্রোকারদের কাছ থেকে ঋণ নিয়ে শেয়ার বাজারে টাকা ঢালতে থাকে। সব ঠিকঠাকই চলছিল, কিন্তু 24 অক্টোবর 1929 একদিনে বাজার থেকে প্রায় $5 মিলিয়ন উধাও হয়ে যায়। এর কারণ ছিল অতিরিক্ত উৎপাদন। বাজারে পণ্য বেশি ছিল কিন্তু ক্রেতা কম। এর সরাসরি প্রভাব কোম্পানির শেয়ারের দামের উপর পড়ে। এর জন্যই কোম্পানির শেয়ারের দাম পড়তে শুরু করে দেয়। পরের দিনও বাজারে পতন চলতে থাকে এবং 29 অক্টোবর 1929 নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জে প্রায় $14 বিলিয়ন ক্ষতি হয়। পরিসংখ্যান অনুযায়ী
অক্টোবর 1929 তারিখেই গ্রেট ডিপ্রেশনের সূচনা হয়, যখন আমেরিকার শেয়ার বাজারে একসাথে প্রায় 1,60,00,000 শেয়ার হঠাৎ বিক্রি হয়ে যায়। তখন থেকেই আমেরিকায় মন্দা বাড়তে থাকে এবং গ্রেট ডিপ্রেশন শব্দটির ব্যবহার সাধারণ হয়ে যায়। সবাই ভাবতে শুরু করেছিল যে স্টক মার্কেটের ধসের কারণে আমেরিকা ধ্বংসের পথে চলে গেছে, কিন্তু বাস্তবতা ছিল আরো গভীর। 8ই মার্চ 1929 সালে পল ওয়ারবার্গ, যিনি প্রথম বিশ্বযুদ্ধ সময় আমেরিকার সেন্ট্রাল ব্যাংক ফেডারেল রিজার্ভের ভাইস চেয়ারম্যান ছিলেন, তিনি প্রেসিডেন্টকে সতর্ক করেছিলেন যে আমেরিকান শেয়ার বাজার ধীরে ধীরে জুয়ার বাজারে পরিণত হচ্ছে এবং এর ফলাফল বিপজ্জনক হতে পারে। স্টক ব্রোকাররা কোনো নিয়ম কানুন ছাড়াই কোনো একটি শেয়ারে বেশি টাকা ঢেলে তার দাম বাড়িয়ে দিত এবং পরে হঠাৎ সব শেয়ারকে বিক্রি করে দাম নামিয়ে দিত। এতে তো ব্রোকারদের লাভ হচ্ছিল আর সাধারণ মানুষের দুগুণ ক্ষতি হচ্ছিল। কিন্তু আমেরিকার প্রেসিডেন্ট তখন বিষয়টিকে গুরুত্ব দেননি, কিন্তু কিছুদিন পর ফেডারেল রিজার্ভ বিষয়টি বুঝতে পারে এবং সরকারকে সতর্ক করে। ফেডারেল রিজার্ভ ব্যাংক সতর্ক করার পর মানুষ ভয়ে শেয়ার বিক্রি করতে শুরু করে এবং বাজার পড়তে থাকে। তখনই আমেরিকার ন্যাশনাল ব্যাংক একসাথে $25 মিলিয়ন বিনিয়োগ করে। এর ফলে বাজার সাময়িক সময়ের জন্য উপরে ওঠে। এর ফলে মানুষ আবার শেয়ার কেনা শুরু করে। সাধারণ মানুষ ও সরকার তখন বুঝতে পারেনি যে এসব কিছু স্টক ব্রোকার ও ব্যাংকের এক প্রকার প্ল্যানিং এর জন্যই এটি ঘটছিল এবং তারা নিজেদের মতো করেই বাজার চালাচ্ছিল। জুন 1929 নাগাদ মানুষের আয় কমতে শুরু করে এবং সেই সময় ব্যাংকগুলো ঋণের সুদের হার 4% থেকে বাড়িয়ে 6% করে দেয়। ফলে মানুষ কম ঋণ নিতে শুরু করে এবং তাদের কেনাকাটার ক্ষমতাও কমে যায়। 22 অক্টোবর 1929 শেয়ার বাজারে প্রথম বড় পতন হয় এবং 24 অক্টোবর বাজার একসাথে 11% পড়ে যায়। মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সবাই শেয়ার বিক্রি করতে ওয়াল স্ট্রিটে ছুটে যায় এবং সেখানে বিশাল ভিড় জমে যায়। কিছুদিন পর বড় বড় ব্যাংক ও ব্যবসায়ীদের বিনিয়োগে বাজার সামান্য ঘুরে দাঁড়ালেও মানুষ শেয়ার বিক্রি করা বন্ধ করেনি, কারণ তাদের বিশ্বাস তো পুরোপুরিভাবেই উঠে গিয়েছিল। অক্টোবর থেকে নভেম্বর 1929 মানুষের আয় আরো কমতে থাকায় ব্যাংক ও স্টক ব্রোকাররা খুবই ভয় পায় এবং তারা ভাবতে শুরু করে মানুষ তাদের ঋণ কিভাবে শোধ করবে। তাই তারা দ্রুত ঋণ ফেরত দেওয়ার চাপ দিতে শুরু করে। কিছু মানুষ শেয়ার বিক্রি করে ঋণ শোধ করার চেষ্টা করলেও বেশিরভাগ মানুষ ক্ষতিতে পড়ে যায় এবং ঋণ শোধ করতে পারে না। ধীরে ধীরে ব্যাংকগুলো ঋণের টাকা ফেরত না পেয়ে ক্ষতির মুখে পড়ে দেওয়ালিয়া হয়ে যায়। এমনকি যারা ব্যাংকের টাকা জমা রেখেছিল তারাও টাকা তুলতে ছুটে যায়, কিন্তু ব্যাংকের কাছে টাকা না থাকায় তারা দিতে পারে না। ফলে ঋণদাতা, ঋণ গ্রহীতা এবং আমানতকারী তিন পক্ষই ধ্বংস হয়ে যায়। আমেরিকায় অধিকাংশ মানুষের হাতেই আর টাকা থাকেনি। টাকা না থাকায় মানুষ কিছুই কিনতে পারছিল না এবং এর প্রভাব কৃষিক্ষেত্রেও পড়ে। প্রথম বিশ্বযুদ্ধের সময় ইউরোপীয় দেশগুলোর শস্যের প্রয়োজন ছিল। সেই সময় আমেরিকার কৃষকরা উৎপাদন বাড়াতে নতুন যন্ত্র কিনছিল, জমি কিনছিল ও জমি ভাড়াও নিচ্ছিল। এর ফলে তারা ভালো পরিমাণে লাভও করতে শুরু করে। কিন্তু যুদ্ধ শেষ হওয়ার পর শস্যের চাহিদা কমে যায়, তবুও কৃষকরা উৎপাদন চালিয়ে যেতে থাকে, কারণ তারা কম দাম হলেও শস্য বিক্রি করছিল এবং খরচ তুলতে বেশি করে উৎপাদন করছিল। 1929 নাগাদ মানুষের হাতে টাকা কমে গেলে কৃষকরাও বাঁচতে পারেনি। উৎপাদন তো বাড়ছিল, অন্যদিকে বেকারত্ব দ্রুত বাড়ছিল। বেকারত্ব বাড়ায় বিশেষ করে শ্রমিকদের আয় কমে যায়। কারখানায় ছাঁটাই শুরু হয়, তৈরি পণ্য কম দামে বিক্রি করার চেষ্টা হয়, ফলে অর্থনৈতিক সংকট আরো তীব্র হয়। আমেরিকা তখন নিজেদের কৃষক ও ব্যবসা বাঁচাতে আমদানির উপর শুল্ক বসায়, যাতে দেশের তৈরি পণ্য বেশি বিক্রি হয়। তো আমেরিকার মতো অন্যান্য দেশও নিজেদের অর্থনীতি বাঁচাতে আমদানির উপর বেশি করে কর বসায় এবং বিদেশি পণ্যের পরিমাণ সীমিত করে। সর্বত্র দেশীয় পণ্য ব্যবহারে জোর দেওয়া হয়। অভিবাসন নিয়ন্ত্রণে নতুন আইন চালু হয়। এর ফলে আন্তর্জাতিক বাণিজ্য আগের তুলনায় অনেক কমে যায়। এর সবচেয়ে বেশি প্রভাব পড়ে সেই দেশগুলোর উপর যারা যুদ্ধে ধ্বংস হয়ে গিয়েছিল এবং ঋণ শোধের প্রস্তুতি নিচ্ছিল। তাদের আন্তর্জাতিক বাণিজ্যের খুব প্রয়োজন ছিল। আমেরিকা নিজের অবস্থার অবনতি হওয়ায় ঋণগ্রহী দেশগুলোর কাছ থেকে টাকা ফেরত চাইতে থাকে, কিন্তু যাদের কাছে খাওয়ার টাকাই ছিল না তারা ঋণ শোধ করবে কিভাবে? যুদ্ধের সময় আমেরিকা ঋণের বদলে সোনা নিয়েছিল এবং ধীরে ধীরে বিশ্বের প্রায় 60% সোনা আমেরিকার কাছে জমা হয়ে যায়। এতে বিশ্বের অন্য অংশে সোনার অভাব হয় এবং বিভিন্ন দেশে স্বর্ণ মুদ্রার দাম বেড়ে যায়, ফলে তাদের অর্থনীতি ভেঙে পড়ে। আমেরিকা ঋণের টাকা না পেয়ে আরো খারাপ অবস্থায় পড়ে এবং ইউরোপীয় দেশগুলোর অবস্থাও খারাপ হতে থাকে। আমেরিকার দুরবস্থার প্রভাব যুদ্ধ বিধ্বস্ত ইউরোপে পড়ে এবং সেখান থেকে পুরো পৃথিবীতেই ছড়িয়ে পড়ে। ইউরোপ
আফ্রিকা, এশিয়া ও অস্ট্রেলিয়ায় অর্থনীতিতে নানা রকম প্রভাব পড়ে। এই অর্থনৈতিক সংকটের প্রথম শিকার হয় অস্ট্রিয়া। 11 মে 1931 সালে জানা যায় যে অস্ট্রিয়ার সবচেয়ে বড় বেসরকারি ব্যাংক ক্রেডিট অ্যানসাল দেউলিয়া হতে চলেছে। এতে ইউরোপীয় দেশগুলো আতঙ্কিত হয়ে পড়ে এবং তারা ধরে নেয় যে আর কোনো দেশ থেকে ঋণ ফেরত পাওয়ার আশা করা বৃথা। জার্মানিতে এর প্রভাব বেশি পড়ে কারণ সেখানকার ব্যাংকিং অবস্থা আগেই দুর্বল ছিল। অস্ট্রিয়ার সরকার জনগণকে আশ্বস্ত করতে ঘোষণা করে যে ব্যাংকের সব বিদেশি দায়িত্ব তারা নেবে, কিন্তু সংকট এতটাই গভীর ছিল যে সরকারের আশ্বাসেও পরিস্থিতি বদলায়নি। জার্মানিতে মানুষ এতটাই আতঙ্কিত হয়ে পড়ে যে মাত্র 3 সপ্তাহের মধ্যেই বিদেশি বিনিয়োগকারীরা জার্মান ব্যাংক থেকে প্রায় 50 মিলিয়ন তুলে নেয়। এর প্রভাব জার্মান ব্যবসায়ীদের উপরেও পড়ে এবং তারা দেশের বড় বড় আর্থিক প্রতিষ্ঠান থেকেও টাকা তুলতে শুরু করে। পরিস্থিতি খারাপ হয়, ব্যাংক বন্ধ করতে হয় এবং পরে সরকার রাইক্স ব্যাংকে ছাড়া বাকি সব ব্যাংকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেয়। ব্যাংক বন্ধ হয়, মন্দা আরো বেড়ে যায়, মানুষের অবস্থা আরো খারাপ হয় এবং সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় মধ্যবিত্তরা। এই মহামন্দার ফলে জার্মানিতে বেকারত্ব সবচেয়ে বেশি বেড়ে যায়। 1929 সালে জার্মানিতে প্রায় 60 লক্ষ মানুষ চাকরি হারায়। এর প্রভাব জার্মান রাজনীতিতেও পড়ে এবং শাসক দলের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয়। এই সুযোগে নাৎসি দলের নেতা অ্যাডলফ হিটলার ক্ষমতায় উঠে আসে। জার্মানিতে অর্থনৈতিক সংকটের কারণে নাৎসিবাদী শক্তিশালী হয়। অস্ট্রিয়া ও জার্মানিতে ব্যাংক ধসে পড়ার প্রভাব ব্রিটেনেও পড়ে। মানুষ ব্যাংক অফ ইংল্যান্ড থেকে টাকা তুলতে শুরু করে কারণ ব্যাংকের উপর আস্থা উঠে গিয়েছিল। তাই 1931 সালের জুলাইয়ে ব্যাংক অফ ইংল্যান্ডের অবস্থাও টালমাটাল হয়ে পড়ে। আগস্টে তারা আমেরিকা ও ফ্রান্সের ব্যাংক থেকে 50 মিলিয়ন ঋণ নিয়ে নিজেদের সামলায়, কিন্তু তাতেও মানুষের আস্থা ফেরেনি। এরপরে 18 সেপ্টেম্বর 1931-এ একদিনেই ব্যাংক থেকে 18 মিলিয়ন পাউন্ড তুলে নেওয়া হয়। পরিস্থিতি সামাল দিতে ব্রিটিশ সরকার স্বর্ণমান অনুযায়ী মুদ্রার মান ধরে রাখা বন্ধ করে দেয়, ফলে পাউন্ডের মূল্য 1/4 কমে যায়। এতে ইংল্যান্ড কিছুটা লাভবান হলেও অন্য ইউরোপীয় দেশগুলো আরো ক্ষতির মুখে পড়ে। ইউরোপের বেশিরভাগ স্টক এক্সচেঞ্জ বন্ধ হয়ে যায় এবং অনেক দেশ স্বর্ণমান ব্যবস্থা বাতিল করে দেয়। শুধু আমেরিকা, ফ্রান্স ও ইতালির মতো কয়েকটি দেশই স্বর্ণমান ধরে রাখে। ইউরোপে অর্থের অভাবে কারখানা বন্ধ হতে থাকে, মানুষ বেকার হয়ে যায়, পেটের দায়ে মানুষ জমি, বাড়ি ও গাড়ি বিক্রি করতে শুরু করে। এই পরিস্থিতির মধ্যেই আমেরিকান মানুষ সবকিছুকে বিক্রি করে গাড়িতে থাকতে শুরু করে, আর যাদের গাড়ি ছিল না তারা ঝুপড়ি বানিয়ে থাকতে শুরু করে। আমেরিকার বিভিন্ন জায়গায় এমন ঝুপড়ি করে ওঠে যেগুলোকে হুবারভিল বলা হয়, কারণ মানুষ মনে করত দেশের এই দুরবস্থার জন্য প্রেসিডেন্ট হার্বার্ট হুভার দায়ী। আমেরিকার বেশিরভাগ মানুষ রাস্তায় নেমে আসে, থাকার ও খাওয়ার মতো অবস্থা ছিল না। খাবারের অভাবে মানুষ বিভিন্ন সংস্থা ও সরকারের দেওয়া স্যুপ ও রুটির উপর নির্ভরশীল হয়ে পড়ে। একই সময়ে 1931 সালে আমেরিকার অনেক রাজ্যে ধুলো জ্বর হয়, ফলে চাষের জমি নষ্ট হয়ে যায় এবং সামান্য যে চাষ হতো তাও বন্ধ হয়ে যায়। মানুষ রোজগারের জন্য এদিক ওদিক ঘুরতে বাধ্য হয় এবং অনেককে গ্রাম ছেড়ে অন্য জায়গায় যেতে হয়। আমেরিকায় উৎপাদন খাতে 45% এবং নির্মাণ খাতে 80% পর্যন্ত পতন ঘটে, ফলে অর্থনীতি পুরোপুরিভাবে ভেঙে পড়ে এবং আমেরিকায় প্রায় 1/4 মানুষ চাকরি হারায়। 1933 সাল নাগাদ আমেরিকায় বেকারত্বের হার 25%-এরও বেশি হয়ে যায়। গ্রোয়িং টোয়েন্টিজের সময় ব্যাংকগুলো নির্বিচারে ঋণ দিয়েছিল, কিন্তু গ্রেট ডিপ্রেশনের সময় ঋণ আদায় করতে গিয়ে মানুষ শোধ করতে না পারায় 11,000-এরও বেশি ব্যাংক দেওয়ালিয়া হয়ে যায়। এই মহামন্দার প্রভাব প্রায় 10 বছর ধরে ছিল। এর ফলে পুরো পৃথিবীতে দারিদ্রতা ও দুর্ভিক্ষ ভয়াবহ রূপ নেয়। 1932 থেকে 1933 সালের দিকে গ্রেট ডিপ্রেশন চরমে পৌঁছায়। সব দেশ এই সংকট থেকে বেরিয়ে আসার চেষ্টা করছিল, কিন্তু আমেরিকার অবস্থা সবচেয়ে খারাপ ছিল। 1933 সালে মানুষ ক্ষুব্ধ হয়ে সরকারের বিরুদ্ধেই আন্দোলন শুরু করে। এর ফলে নির্বাচনে ফ্র্যাঙ্কলিন ডি রুজভেল্ট প্রেসিডেন্ট হন। তিনি ক্ষমতায় এসেই আমেরিকাকে এই মন্দা থেকে বের করে আনার কাজ শুরু করেন, যাকে নিউ ডিল বলা হয়। এর মাধ্যমে ব্যাংক, বাজার ও শেয়ার বাজারের জন্য নিয়ম কানুন চালু করা হয়। এমার্জেন্সি ব্যাংকিং বিল, গ্লাস স্টিগেল অ্যাক্ট, ফার্ম ক্রেডিট অ্যাক্ট, ন্যাশনাল ইন্ডাস্ট্রি রিকভারি অ্যাক্ট, ট্রুথ ইন সিকিউরিটি অ্যাক্ট ইত্যাদি। এইসব আইনের মাধ্যমে সাধারণ মানুষকে আশ্বস্ত করা হয় যে ব্যাংক ও বাজারে টাকা রাখা এখন নিরাপদ। মানুষ বিশ্বাস ফিরে পায় এবং ব্যাংক ও শেয়ার বাজারে আবার টাকা রাখতে শুরু করে। ধীরে ধীরে শেয়ার বাজার ঘুরে দাঁড়াতে থাকে। খরার মোকাবিলায় সরকার ব্যাপক বৃক্ষরোপণ কর্মসূচি চালু করে। এতে বহু মানুষের কর্মসংস্থান হয়। ব্যাংক এখন আর শেয়ার বাজারে বিনিয়োগের জন্য সহজে ঋণ দিত না, এমনকি অন্যান্য ঋণও কাগজপত্রকে যাচাই করেই দেয়া হতো। এতে ব্যাংকে ক্ষতির ঝুঁকি কমে যায়। 1937 নাগাদ
আমেরিকায় বেকারত্ব কমে 14.3% নেমে আসে। এর মধ্যেই 1939 সালে ইউরোপের দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়। ইউরোপে অস্ত্র ও নানা জিনিসের প্রয়োজন হয়। আমেরিকা বন্ধ পড়ে থাকা কারখানা চালু করে আধুনিক অস্ত্র বানিয়ে ইউরোপে বিক্রি করতে শুরু করে। যুদ্ধের কারণে আবার খাদ্যের ঘাটতি দেখা যায় এবং আমেরিকান কৃষকরা আবার লাভবান হতে থাকে। 1941 সালে আমেরিকাও দ্বিতীয় বিশ্বযুদ্ধে যোগ দেয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার সময় আমেরিকা আবার শক্তিশালী হয়ে ওঠে এবং এরপর থেকেই তাদেরকে আর কখনোই পিছন ফিরে তাকাতে হয়নি। আমেরিকা শক্তিশালী হওয়ার সঙ্গে সঙ্গে সারা বিশ্ব থেকেও ধীরে ধীরে মহামন্দা কেটে যেতে থাকে, কারণ গ্রেট ডিপ্রেশনের শুরুই হয়েছিল আমেরিকা থেকে। গ্রেট ডিপ্রেশন শুধু ক্ষতিই করেনি, বরং পৃথিবীকে বদলে দিয়েছিল। এরপর পৃথিবীতে অনেক পরিবর্তন আসে। সোভিয়েত ইউনিয়ন ছিল কমিউনিস্ট রাষ্ট্র, তাই তারা নিজেদের সম্পূর্ণভাবে পুঁজিবাদী ব্যবস্থার বাইরে রাখে এবং পুঁজিবাদী দেশগুলো তাদের সঙ্গে ব্যবসা ও সম্পর্ক বন্ধ করে দেয়। এতে সোভিয়েত ইউনিয়ন গ্রেট ডিপ্রেশনের প্রভাব থেকে অনেকটাই বেঁচে যায়। এই মহামন্দার সময় অনেক বিরোধী দল শাসকদের বিরুদ্ধে প্রচার শুরু করে যে সাধারণ মানুষের এই দুরবস্থার জন্য পুঁজিবাদী নেতারাই দায়ী। এই সময় রেসিজম মাথাচাড়া দিয়ে ওঠে। অনেক দেশের শক্তিশালী নেতারা ক্ষমতা হারান, এমনকি জার্মানিতে এই মহামন্দার কারণেই হিটলার ক্ষমতায় শক্ত অবস্থান গড়ে তোলে। জাপানের তোজো সরকার চীন ও মাঞ্চুরিয়ায় খনিজ খননের উন্নয়ন শুরু করে এবং তারা বলতে থাকে যে এতে গ্রেট ডিপ্রেশন থেকে অনেকটাই মুক্তি মিলবে। এই মহামন্দার ফলে মানুষ ক্ষুধার্ত ও নিঃস্ব হয়ে পড়ে। মানুষের মনে ঘৃণা জন্ম নেয় এবং সেই ঘৃণায় ধীরে ধীরে দ্বিতীয় বিশ্বযুদ্ধের রূপ নেয়। গ্রেট ডিপ্রেশনের সময় মানুষ একে অপরের শত্রুতে পরিণত হয়। পরে যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়, তখন আমেরিকার মতো দেশগুলো অর্থনীতি শক্ত করার সবচেয়ে সহজ পথ হিসেবে অস্ত্র উৎপাদনকে বেছে নেয়। অস্ত্র তৈরির ফলে বহু দেশের সহিংসতা ও ক্ষমতার রাজনীতি বাড়ে। তবে অস্ত্র তৈরির কারণেই আমেরিকায় বহু মানুষের চাকরি হয় এবং ঘরোয়া উৎপাদনে বড় পরিবর্তন আসে এবং এই কারণেই আমেরিকা দ্রুত মহামন্দা কাটিয়ে উঠতে সক্ষম হয় এবং আমেরিকাকে দেখে অনেক দেশই একই পথে বিপুল মুনাফা করতে শুরু করে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আমেরিকা মার্শাল প্ল্যানের মাধ্যমে পশ্চিমা দেশগুলোকে পুনর্গঠনে সাহায্য করে। যুদ্ধ বিধ্বস্ত দেশগুলোর পুনর্গঠনে আমেরিকার বড় অবদান ছিল, যদিও তাদের আসল উদ্দেশ্য ছিল কমিউনিজমের প্রসার ঠেকানো ও পুঁজিবাদ শক্তিশালী করা। ইউরোপীয় দেশগুলোকে প্রায় $17 বিলিয়ন সাহায্য দেওয়ার পর আমেরিকার শক্তি আরো বাড়তে থাকে, যা থামানো প্রায় অসম্ভব হয়ে ওঠে। গ্রেট ডিপ্রেশনের প্রভাব ভারতেও পড়ে। যদিও তখন ভারত ব্রিটিশ শাসনের অধীনে ছিল, কিন্তু ভারতের বেশিরভাগ মানুষ কৃষি নির্ভর হওয়ায় কাঁচামালের উৎপাদন প্রচুর ছিল। মহামন্দার আগে ভারত কৃষি পণ্য রপ্তানি ও তৈরি পণ্য আমদানি করত, কিন্তু মহামন্দার সময় আন্তর্জাতিক বাজারে পণ্যের দাম কমে যাওয়ায় এখানকার ফসলের দামও অনেক কমে যায়। 1928 থেকে 1934 সালের মধ্যে ভারতের গমের দাম প্রায় 50% কমে যায় এবং আমদানি থেকে রপ্তানি প্রায় অর্ধেক হয়ে যায়। এতে কৃষক ও ব্যবসায়ীরা দুদিক থেকে ক্ষতিগ্রস্ত হয়। শস্যের দাম কমে যায়, আয় কমে যায়, তার উপর ব্রিটিশ সরকারের খাজনা আদায়েও কোন রকম ছাড় দেওয়া হয়নি। সবচেয়ে খারাপ অবস্থা হয় তাদের, যারা বিশ্ববাজারের জন্য পণ্য তৈরি করত। ব্যবসা বন্ধ হয়ে যাওয়ায় তারা একেবারে পথে বসে। পাটের দাম প্রায় 60% কমে যাওয়ায় বাংলার বহু কৃষক ও শ্রমিক ঋণের বোঝায় ডুবে যায়। আয়ের কোনো উপায় না থাকায় তাদের সঞ্চয় শেষ হয়ে যায়। একই সময় কৃষক, ক্ষেতমজুর ও দিনমজুরদের অবস্থাও খারাপ হয়ে পড়ে। দুবেলা খাবারের টাকাও ছিল না। বাধ্য হয়ে তারা সংসারের গয়না ও সোনা বাজারে বিক্রি করতে শুরু করে। বাজারে প্রচুর সোনা আসতে থাকে এবং ব্রিটিশ সরকার এই পরিস্থিতির সুযোগ নিয়ে ভারত থেকে সোনা রপ্তানি করে ব্রিটেনের অর্থনীতি শক্ত করে। কিন্তু ভারতীয় কৃষকদের অবস্থার কোনো উন্নতি হয়নি। 1931 সালে গ্রেট ডিপ্রেশন চরমে পৌঁছায়। তবে ভারতের প্রভাব সবার উপর সমান ছিল না। শহরের নির্দিষ্ট বেতনের কর্মচারী ও যেসব জমিদারের আয় নির্দিষ্ট ছিল, তারা তুলনামূলকভাবে কম ক্ষতিগ্রস্ত হয়। 1929 সালে শুরু হয় মহামন্দা, প্রায় 10 বছর পর 1939 সালের আশেপাশে গিয়ে শেষ হয়। তাই এটিকে ইতিহাসের সবচেয়ে দীর্ঘস্থায়ী অর্থনৈতিক মন্দা বলা হয়, যেটি হলো গ্রেট ডিপ্রেশন।